রাত তখন প্রায় 12টা। অনন্যা নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। আচমকাই ফোনের কর্কশ আওয়াজে তার ঘুম ভেঙে গেল। অনন্যা ধড়ফড় করে উঠে পাশে টেবিল থেকে ফোনটা তুলল। হ্যালো, কে বলছেন? আমি তোর পিসি বলছি রে মা, তোর মা আর নেই। অনন্যার হাত থেকে ফোনটা প্রায় খসেই পড়েছিল। কিছুক্ষণের জন্য সে স্তব্ধ হয়ে গেল। মুখ থেকে কোনো কথা সরল না। অবরুদ্ধ গলায় সে শুধু এটুকুই বলতে পারল, কখন, কিভাবে? জানি না রে মা, কেউ কিচ্ছু বুঝতে পারল না। তুই তাড়াতাড়ি চলে আয়। ফোনটা রেখে অনন্যা স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখ দুটো শূন্য, মাথায় কোনো চিন্তা কাজ করছিল না। যে মায়ের সঙ্গে সে বহু বছর আগে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, যার মুখোমুখি সে কোনোদিন হতে চায়নি, যাকে সে মনে মনে তীব্র ভয় পেত, আজ সেই মায়ের মৃত্যুর খবর এলো। মায়ের সেই অদ্ভুত চাউনি, সেই অন্ধকার ছমছমে বাড়িটা, সব পুরনো স্মৃতি অনন্যার মাথায় ভিড় করে এলো। পরদিনই অনন্যা তার স্বামী আকাশ আর ছোট মেয়ে পিউকে নিয়ে তাদের গ্রামের বাড়ি সোনারপুরের উদ্দেশ্যে রওনা হল। বাতাসে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে ভাব, আর অনন্যার বুকে এক অজানা আশঙ্কার ভারী বোঝা। আকাশ অনন্যার মাকে কোনোদিন দেখেনি, আর অনন্যাও কখনো তার মায়ের ব্যাপারে আকাশের সঙ্গে কোনো কথা বলেনি। কয়েক ঘন্টার মধ্যে তারা সেই অভিশপ্ত বাড়ির সামনে এসে পৌঁছাল। উঠোনে কিছু গ্রামবাসী আর দূর সম্পর্কের আত্মীয়রা দাঁড়িয়েছিল। অনন্যার চোখে কোনো জল ছিল না, মুখে কোনো শব্দ ছিল না। মায়ের মৃতদেহ বেশি সময় রাখা ঠিক ছিল না, তাই অনন্যা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন করা হল। ধীরে ধীরে সব মানুষ যার যার বাড়ি ফিরে গেল। বিশাল নোংরা আর দুর্গন্ধময় বাড়িটায় এখন শুধু অনন্যা, আকাশ, পিউ আর তার পিসি রয়ে গেল। পিসির বাড়ি পাশের গ্রামেই ছিল, কিন্তু রাত হয়ে যাওয়ায় তিনি সেদিনের মতো ওখানেই থেকে গেলেন। রাতের বেলা আকাশ আর পিউ ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অনন্যা আর পিসি উঠোনে বসেছিল। চারপাশটা একেবারে নিঝুম, নিশ্চুপ। অনন্যা, তুই একবারের জন্যও কাঁদলি না? তোর মা চিরদিনের জন্য চলে গেল আর তোর চোখে এক ফোঁটা জল নেই? এত ঘৃণা করতিস ওকে? ঘৃণা? হয়তো ঘৃণার চেয়ে ভয়টা অনেক বেশি ছিল। ছোটবেলায় মা এমন ছিল না। বাবা, মা আর আমরা খুব সুখে ছিলাম। বাবা কাজের সূত্রে প্রায়ই বাইরে থাকত, কিন্তু যখন বাড়ি ফিরত পুরো ঘর হাসিতে ভরে যেত। কিন্তু একদিন কি হয়েছিল সেই দিন? সেদিন সন্ধ্যায় মা যখন জঙ্গল থেকে ফিরল, তার চোখে এক অদ্ভুত বুনো চাউনি ছিল। সেই দিনের পর থেকে মা পুরোপুরি বদলে গেল। বদলে গেল মানে? মা বেশিরভাগ সময় চুপচাপ থাকত, কখনো আপন মনে হাসত, আবার কখনো ঘন্টার পর ঘন্টা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকত। মাঝরাতে ঘুম থেকে উঠে সারা বাড়িতে হেঁটে বেড়াতো, আবার কখনো আমার বিছানার পাশে এসে দাঁড়াতো। আমার বড্ড ভয় করত পিসি, ভীষণ ভয়। হয়তো কোনো কঠিন মানসিক অসুখ ছিল। না পিসি, ওটা কোনো রোগ ছিল না, অন্য কিছু ছিল। আমার এক বান্ধবী ছিল, টিয়া। ও মাঝে মাঝে আমাদের বাড়িতে খেলতে আসতো। সেদিনও এসেছিল। মা ওর দিকেও সেই অদ্ভুত হিংস্র চোখে তাকিয়েছিল। টিয়াও সেটা বুঝতে পেরে আর বেশিক্ষণ থাকেনি। ও যখন চলে যাচ্ছিল, আমি দেখলাম মাও ওর পিছন পিছন গেল। তারপর টিয়া আর কোনো দিন বাড়ি ফেরেনি। 2 দিন পর জঙ্গলের পুরনো কুয়োর পাশে ওর ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। গ্রামবাসীরা বলছিল কেউ নাকি ওর শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে নিয়েছে। তোর কি মনে হয় এটা তোর মা করেছিল? আমি মাকে দেখেছিলাম পিসি। সেদিন রাতে যখন মা জঙ্গল থেকে ফিরছিল, মায়ের পুরো মুখে লাল রক্ত লেগেছিল। তারপর থেকেই গ্রামে অদ্ভুত সব কাণ্ড ঘটতে লাগলো।
গরু ছাগল উধাও হতে শুরু করলো, আর প্রতিবার সেগুলোর মরা মাংস ওই জঙ্গলের কুয়োর পাশেই পাওয়া যেত। তারপর আমি ভয়ে অসুস্থ হয়ে পড়লাম। বাবা বাড়ি ফিরে দেখল মা আমার যত্ন করছে না। বাবা তখন আমাকে হোস্টেলে পাঠিয়ে দিল। মা আমাকে আটকানোর কোনো চেষ্টা করেনি, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তারপর বাবা মারা যাওয়ার পর মা আমার একবারও খোঁজ নেয়নি। কিছুক্ষণ দুজনের মধ্যে এক ভারী নীরবতা নেমে এলো। তারপর অনন্যা ঘুমাতে চলে গেল। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে তার ঘুম ভেঙে গেল। সে পাশে তাকিয়ে দেখল আকাশ বা পিউ কেউ বিছানায় নেই। ঘরের এক কোণ থেকে কারোর ফিস ফিস করে কাঁদার আওয়াজ আসছিল। সেই কান্না এতটাই যন্ত্রণাদায়ক যে অনন্যার বুক কেঁপে উঠল। অনন্যা ভালো করে লক্ষ্য করে দেখল ঘরের কোণে মাটিতে এক মহিলা বসে আছে। মহিলাটির কান্নার বেগ আরও বেড়ে গেল। কি কি আপনি? হঠাৎ কান্না থেমে গেল। সেই মহিলাটি না ঘুরে এক অদ্ভুত কর্কশ গলায় বলল, এখান থেকে চলে যা অনন্যা, না হলে কি? না হলে আমি তোর মেয়েকে। মহিলাটি ধীরে ধীরে ঘুরে তাকালো এবং অনন্যার নিঃশ্বাস আটকে গেল। ওটা সত্যিই তার মা ছিল। সেই চেনা বিকৃত হাসি আর সেই ডাইনের মতো ভয়ঙ্কর চোখ। অনন্যা চিৎকার করে উঠল, আর পরের মুহূর্তেই তার চোখ খুলে গেল। সে দেখল সে নিজের বিছানাতেই শুয়ে আছে। অনন্যার চিৎকার শুনে আকাশও ধরফর করে উঠে বসল। কি হয়েছে অনন্যা? অত জোরে চিৎকার করলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? হ্যাঁ, একটা খুব বাজে স্বপ্ন। আমি ঠিক আছি, তুমি ঘুমাও। সকালের হালকা রোদ ভাঙা জানলা দিয়ে ঘরের ভেতর এসে পড়ছিল, কিন্তু অনন্যার মুখের উপর রাতের সেই ভয়ের ছায়া তখনও কাটেনি। তার মনে হচ্ছিল এই বাড়িতে এক মুহূর্ত থাকাও আর নিরাপদ নয়। তার ছোট মেয়ে পিউ মেঝেতে বসে পুতুল খেলছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পিউ শূন্যে তাকিয়ে কারোর সাথে কথা বলছিল, যেন সামনে কেউ সত্যিই দাঁড়িয়ে আছে। অনন্যার বুকটা ধক করে উঠল। সে ছুটে পিউর কাছে গেল। পিউ, কার সাথে কথা বলছিস সোনা? কেন মা? আমি তো দিদার সাথে কথা বলছি। দিদা? পিসি তো বাইরে আছে। ওই দিদা না, এই বাড়িতে যে দিদা থাকে ওই দিদা। কি যে বলো মা, এই তো দিদা তোমার পেছনেই দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? অনন্যার পুরো শরীরে একটা তীব্র শিহরণ বয়ে গেল। সে ভয়ে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে ঘরে কারোর উপস্থিতির তীব্র গন্ধ আর অনুভূতি সে স্পষ্ট পাচ্ছিল। অনন্যা আর এক মুহূর্ত নষ্ট না করে পিউকে নিয়ে উঠোনে আকাশের কাছে ছুটে গেল। সেখানে পিসিও দাঁড়িয়েছিল। আকাশ, আমি এই বাড়িতে আর এক সেকেন্ডও থাকবো না। আমাদের এখনই বেরোতে হবে, এখনই। কিন্তু কেন অনন্যা? আমি তোমাকে অত কিছু বলতে পারবো না। আমি এখানে এক মুহূর্তও থাকবো না, বাস, আর কোনো কথা নয়। আর পিসি, তোমাকেও বলছি, তুমিও আজই নিজের বাড়ি চলে যাও। এই জনহীন পুরনো বাড়িতে একা থাকা একদম ঠিক নয়। অনন্যা শেষবারের মতো সে পুরনো বাড়িটার দিকে তাকালো, আর তাকানো মাত্রই তার নজর আটকে গেল দোতলার সেই ভাঙা জানলাটায়। অনন্যার হার্টবিট যেন স্তব্ধ হয়ে গেল। অনন্যা দেখল ওটা তার মায়েরই মুখাবয়ব, কিন্তু এবার তাতে কোনো রাগ বা হিংস্রতা ছিল না। মুখটা ছিল ভীষণ বিষণ্ণ, ভাঙা এবং চূর্ণ বিচূর্ণ, যেন মা তাকে কিছু বলতে চাইছে। অনন্যার ঠোঁট দুটো কেঁপে উঠল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মায়ের সেই বিষণ্ণ মুখের পিছন থেকে আর একটা কালো ছায়া প্রকট হয়ে উঠল, যার চোখ দুটো লাল হয়ে চকচক করছিল, যেন আসল রাক্ষসটা তার মায়ের আত্মার আড়ালে লুকিয়ে থেকে অনন্যাকে দেখছিল।
অনন্যা ভয়ে চোখ বন্ধ করে নিল। পরের সেকেন্ডে যখন সে আবার চোখ খুলল, দেখল জানলাটা একেবারে ফাঁকা, সেখানে কেউ নেই। এরপর গ্রাম ছেড়ে শহরের দিকে ছুটে চলল।